আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলায় আহত ইরানের প্রেসিডেন্ট জরুরি পথে পালিয়েছিলেন। ইরান ইস্যুতে পুতিনকে ঘিরে প্রতিবেদনকে অপপ্রচার বলল রাশিয়া। চীন ভারত সম্পর্কে বিপত্তি, দালাই লামার উত্তরাধিকার ইস্যু। চীনের সামরিক ও দুর্লভ খনিজ নীতিতে জাপানের উদ্বেগ। আজারবাইজানে সিরিয়া ও ইসরায়েলি কর্মকর্তার বৈঠক অনুষ্ঠিত। শুনুন বিস্তারিত। ইরান ও ইসরায়েলের 12 দিনের সংঘাতের সময় বিমান হামলা হয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের ওপরও। হামলায় প্রাণে বাঁচলেও সামান্য আহত হন তিনি। তেহরানের অভিযোগ, প্রেসিডেন্টকে হত্যা করার জন্য এ হামলা চালানো হয়েছিল। ঘটনাটি গত 15 জুনের। ইরানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, সংঘাত চলাকালে রাজধানী তেহরানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজিশকিয়ান। সেখানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে ওই সরকারি কর্মকর্তা জানান, ইরান সরকারের 3 বিভাগের শীর্ষ নেতাদের হত্যার জন্য ওই হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরানের সরকার ব্যবস্থাকে উৎখাত করা ছিল হামলার উদ্দেশ্য। আল জাজিরাকে তিনি আরও বলেন, এজন্য ইসরায়েলকে খেসারত দিতে হবে। ওই দিন তেহরানের সরকারের নির্বাহী, আইন ও বিচার বিভাগের প্রধান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজিশকিয়ান। দুপুরের আগে আগে বৈঠক চলার সময় হামলার ঘটনা ঘটে। ইরানের আধা সরকারি ফার্স সংবাদ মাধ্যম 12 দিনের সংঘাত চলাকালে ঘটে যাওয়া ওই হত্যা চেষ্টা সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে। ইরানের প্রেসিডেন্টও প্রথমবারের মতো গত সোমবার এক সাক্ষাৎকারে হামলার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলের একটি সরকারি স্থাপনার নিচতলায় জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের ওই বৈঠক চলছিল। ভবনটির প্রবেশমুখ আর বের হওয়ার পথে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্য দিয়ে ভবনটি থেকে পালানোর পথ বন্ধ এবং বাতাস চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। ক্ষেপণাস্ত্র হামলার পরপর ওই ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আগে থেকে ঠিক করে রাখা একটি জরুরি নির্গমন পথ ব্যবহার করে প্রেসিডেন্ট পেজিশকিয়ান সহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভবনটি থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। বের হওয়ার সময় প্রেসিডেন্ট পেজিশকিয়ানের পায়ে সামান্য চোট লাগে বলেও জানা গেছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে, এ হামলার ক্ষেত্রে শত্রুর কাছে থাকা গোয়েন্দা তথ্য এতটাই নির্ভুল ছিল যে ইরানি কর্তৃপক্ষ ইসরায়েলি গুপ্তচর থাকার সন্দেহ নিয়ে তদন্ত করে দেখছে। ইরানি প্রেসিডেন্ট পেজিশকিয়ান গত সপ্তাহে মার্কিন রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনকে একটি সাক্ষাৎকার দেন। এতে তিনি বলেন, সংঘাতের সময় ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল ঠিকই, তবে সফল হতে পারেনি। যুক্তরাষ্ট্র আমার প্রাণনাশের চেষ্টা করেনি, এটা ছিল ইসরায়েলের কাজ। আমি তখন একটি বৈঠকে ছিলাম, যেখানে আমরা বৈঠক করছিলাম, তারা সেখানে বোমা বর্ষণের চেষ্টা করেছিল, বলেন পেজিশকিয়ান। ইসরায়েলি হামলায় ইরানে অন্তত 1060 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি শহীদ ও প্রবীণ যোদ্ধা বিষয়ক সংস্থা। ইসরায়েলের হামলার জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলে 28 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মিত্র ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে শূন্য সমৃদ্ধকরণ চুক্তি মেনে নিতে উৎসাহ দিয়েছেন, এমন দাবির খবর অপপ্রচার ছাড়া কিছু নয় বলে দাবি করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে 3 জন বেনামি সূত্রে বরাত দিয়ে বলা হয়, পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি চুক্তি করতে ইরানকে উৎসাহিত করেছেন যাতে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে বিরত থাকে। পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই প্রতিবেদনটি সম্ভবত ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়ানোর লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক অপপ্রচার অভিযান। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা বারবার ও সুস্পষ্টভাবে জোর দিয়ে বলে এসেছি, ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সৃষ্ট সংকটের সমাধান একমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ই হতে পারে এবং আমরা পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে সহায়তা করতে প্রস্তুত। তেহরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো ও ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, তারা গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরানে অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলছে, তাদের অআলোচনাযোগ্য অধিকার রয়েছে বেসামরিক পারমাণবিক কর্মসূচি করার। এছাড়া মস্কো ইরানের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এবং তেহরানকে গুরুত্বপূর্ণ সমর্থনও দিয়েছে। প্রকাশ্যে বিবৃতিতে মস্কো বরাবরই তেহরানে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। তবে জুন মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বোমা বর্ষণ শুরু করার পরও রাশিয়া তার মিত্রর পক্ষে সরাসরি শক্ত অবস্থান নেয়নি। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছেন। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার উত্তরাধিকারের বিষয়টি একটি বিপত্তি, নয়াদিল্লিতে অবস্থিত চীনের দূতাবাস এমন মন্তব্য করেছে। অন্যদিকে 2020 সালে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো চীন সফরে প্রস্তুতি নিচ্ছেন। এ মাসে ভারতীয় মন্ত্রীদের উপস্থিতিতে তিব্বতী বৌদ্ধদের প্রধান নেতা দালাই লামার ৯০তম জন্মদিন উদযাপনের আগে তিনি আবারও চীনকে ক্ষুব্ধ করে বলেছেন তার উত্তরাধিকারের বিষয়ে চীনের কোনো ভূমিকা নেই। তবে তিব্বতীরা বিশ্বাস করে কোনো জ্যেষ্ঠ বৌদ্ধ ভিক্ষুর আত্মা তার মৃত্যুর পর পুনর্জন্ম লাভ করে। আর চীন বলেছে দালাই লামার উত্তরাধিকারের বিষয়টি তাদের অনুমোদনে হতে হবে। ১৯৫৯ সালে তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর থেকে দালাই লামা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। তবে ভারতীয় পররাষ্ট্র সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন তার উপস্থিতি চীনের বিরুদ্ধে নয়াদিল্লির শক্তি যোগাবে। ভারতে নির্বাসিত তিব্বতী সরকার ও প্রায় ৭০,০০০ তিব্বতী নাগরিক অবস্থান করছে। চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং এক্সে বলেন, ভারতে কৌশলগত ও শিক্ষাগত সম্প্রদায়ের কিছু লোক দালাই লামার পুনর্জন্ম নিয়ে অনুপযুক্ত মন্তব্য করেছেন, যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি। তবে সাম্প্রতিক দিনগুলোতে ভারতীয় কৌশলগত বিষয়ক বিশ্লেষক ও একজন মন্ত্রী উত্তরাধিকার সম্পর্কে দালাই লামার মন্তব্যকে সমর্থন করেছেন। তিব্বতে চীনা নাম ব্যবহার করে ইউজিং আরও বলেন, তাদের জিজাং সম্পর্কিত বিষয়গুলোর সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ সচেতন থাকা উচিত। দালাই লামার পুনর্জন্ম বা উত্তরাধিকারের বিষয়টি সহজভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়। জিজাং সম্পর্কিত বিষয় ভারত চীন সম্পর্কের জন্য একটি বিপত্তি ও ভারতের জন্য এটি একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। এদিকে চীনের সামরিক কার্যকলাপ এবং দুর্লভ খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাপান। মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি আঞ্চলিক সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে এই উদ্বেগের কথা জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইয়াওয়া। কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্পর্কিত বিভিন্ন বৈঠকের পাশাপাশি দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই আলোচনা হয়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে চীনা সামরিক বাহিনীর বিপজ্জনক হস্তক্ষেপ ও দুর্লভ খনিজ রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে এ সময় আলোচনা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৈঠকের ঠিক আগে জানায়, পূর্ব চীন সাগরে জাপানের বিমান বাহিনীর নজরদারি বিমানে খুব কাছ দিয়ে চীনের দুটি যুদ্ধবিমান অস্বাভাবিকভাবে উড়ে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। বৈঠকে ইওআইয়া চীনকে কড়া ভাষায় জানিয়ে দেন, পূর্ব চীন সাগরে চীনের কোস্টগার্ডের হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘন এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের দুই বিমানবাহী রণতরী সক্রিয়তা নিয়ে জাপান গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আরো বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরে নিরাপত্তা পরিস্থিতির অবনতির পাশাপাশি তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। তাইওয়ানের আশেপাশে বড় ধরনের সামরিক মহড়া এই স্থিতিশীলতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, যা স্পষ্টভাবে চীনের প্রতি সমালোচনার ইঙ্গিত বহন করে। দুর্লভ খনিজ এবং চুম্বকের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা নিয়ে ওয়াংকে দ্রুত রপ্তানি অনুমোদনের প্রক্রিয়া শেষ করার আহ্বান জানান। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা জাপানি কোম্পানিগুলোর ওপর চরম প্রভাব ফেলছে। জাপান জানায়, চীনা বিধিনিষেধের ফলে মার্কিন শুল্ক নীতির জবাবে রপ্তানি হ্রাস পেয়েছে এবং বিগত ৫ বছরে এটি সবচেয়ে নিচে নেমেছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়াং ই আশ্বস্ত করেছেন যে প্রযোজ্য নিয়ম মেনে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে জাপানি কোম্পানিগুলোর স্বাভাবিক চাহিদা অনুযায়ী চীন দুর্লভ খনিজ সরবরাহ করতে পারবে। এদিকে আজারবাইজানের রাজধানী বাকুতে সিরিয়া ও ইসরায়েলের দুজন কর্মকর্তা বৈঠক করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার আজারবাইজান সফরের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দামেস্কের একটি কূটনৈতিক সূত্র এমনটাই জানিয়েছে। এই বৈঠকটিকে দুই বৈরী প্রতিবেশীর মধ্যে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, কারণ কয়েক দশক ধরে উভয় দেশ পরস্পরকে শত্রু হিসেবে বিবেচনা করে আসছিল। শারার সঙ্গে আল কায়দার অতীত সংশ্লিষ্টতার কারণে শুরুতে তাকে জিহাদপন্থী আখ্যা দিয়েছিল ইসরায়েল, কিন্তু পরবর্তী সময়ে গত ডিসেম্বরে ক্ষমতা গ্রহণকারী শারার প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরিতে আগ্রহী হয়ে ওঠে দেশটি। সে ধারাবাহিকতায় দুই দেশে দুই কর্মকর্তা বৈঠক করলেন। উল্লেখ্য, ইসরায়েল আজারবাইজানের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। ককেশাস অঞ্চলের এই দেশের সঙ্গে তাদের বেশ ভালো কূটনৈতিক যোগাযোগ রয়েছে। ইসরায়েলের চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ইরানের সঙ্গে আজারবাইজানের সীমান্ত রয়েছে। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট শারা নিজে বাকুতে অনুষ্ঠিত সিরিয়া ও ইসরায়েলি কর্মকর্তাদের বৈঠকে অংশ নেননি। দামেস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সিরিয়ায় নতুন করে ইসরায়েলি সেনা মোতায়েন নিয়েই মূলত এই বৈঠকে আলোচনা হয়েছে। শারার নেতৃত্বে রাজধানী দামেস্ক অভিমুখে লং মার্চের মুখে গত বছরের ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতন হয়। এর পরপরই সিরিয়ার অভ্যন্তরে শতাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। শারার নেতৃত্বাধীন ইসলামপন্থী অন্তর্বর্তী প্রশাসনের গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ ধ্বংস করতেই এ হামলা চালানো হয়েছে। বাশারের পতনের পরপরই ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোনে সেনা মোতায়েন করে, যেখান থেকে তারা দক্ষিণ সিরিয়ার আরও ভেতরে অভিযান চালিয়েছে। অঞ্চলটি আগে সিরিয়া ও ইসরায়েলি বাহিনীর মধ্যে একটি কৌশলগত নিরাপত্তা সীমা হিসেবে ব্যবহৃত হতো। শারা বারবার বলে এসেছেন, সিরিয়া তার প্রতিবেশীদের সঙ্গে কোনো সংঘাতে যেতে চায় না, বরং সিরিয়ায় হামলা বন্ধে ইসরায়েলের উপর চাপ তৈরি করতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
সারা সরকার সম্প্রতি জানিয়েছে তারা 1974 সালের নিরস্ত্রীকরণ চুক্তিতে ফেরার লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ যোগাযোগ শুরু করেছে। এই চুক্তিটির মাধ্যমেই দুই দেশের মধ্যে বাফার জোনটি তৈরি হয়েছিল।